ঈদের সিনেমার ৭ দিন অর্জন চ্যালেঞ্জ ও প্রত্যাশা শিরোনামে সেমিনারের আয়োজন করলো তেজাব। আমরা তথ্যমন্ত্রী সংস্কৃতির মধ্যে দুজনের সাথে আমরা বসছি, খুব দ্রুত বসে আমরা সার্ভারের যে বিষয়টা, টিকিটিংয়ের যে বিষয়, দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। ফিফা অফিসিয়াল অ্যালবামে শাকিরার সঙ্গে বাংলাদেশের সঞ্জয়, আবারও বিয়ের খবরে আলোচনায় আমির খান। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রতি বছর ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশীয় সিনেমার পালে লাগে হাওয়া। আর ঈদের প্রথম 7 দিনের ব্যবসা, দর্শক প্রতিক্রিয়া সব মিলে মূল্যায়ন করা হয় সিনেমার সফলতা। এবারের কোরবানির ঈদের সিনেমাগুলো নিয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তেজাব আয়োজন করে এক সেমিনারের। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় বাণিজ্যিক মৌসুম দুই ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। উৎসবকে কেন্দ্র করে মুক্তি পায় বহু সিনেমা আর দর্শকদের ঢল নামে প্রেক্ষাগৃহে। তবে সেই উচ্ছ্বাসের ভেতরেই লুকিয়ে থাকে শিল্পের বাস্তব চিত্র, সাফল্য, চ্যালেঞ্জ আর সম্ভাবনার গল্প। আজকের বিষয় হচ্ছে ঈদ সিনেমার 7 দিন। 2026 সালের ঈদেও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো নিয়ে দর্শকদের আগ্রহ আছে। মুক্তির প্রথম 7 দিনের বক্স অফিস পারফরমেন্স, দর্শকদের রিয়াকশন এবং প্রেক্ষাগৃহের পরিস্থিতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আমরা দেখতে পেলাম যে এক এক পরিচালকের এক এক ধরনের সীমাবদ্ধতা রয়েছে, এক এক রকমের চ্যালেঞ্জ রয়েছে। প্রত্যাশার জায়গাটা সবার একই রকম, যে দর্শক দেখবে এটা, তো আমাদেরও তাই। তো সেই জায়গায় আমরা তাদের কাছ থেকে তাদের কথা, তাদের গল্পগুলো শুনতে চাইছিলাম, যেন এখন তারা যে ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আজকে এই জায়গায় এক সপ্তাহ পার করেছেন, আগামীতে ধরনের যেন এই ধরনের চ্যালেঞ্জগুলো অনেকটা কমে আসে এবং দিন শেষে আমার বাংলা সিনেমা যেন এগিয়ে যায়। আমার কাছে মনে হয় দর্শকদের ভিউ যেটা, সেটা যদি মূল্যায়ন করি আমরা, আমাদের যে ক্রাইসিসগুলি আছে থাকবে, আমরা শিখছি, সবসময় শিখছি, এটা হবে কিন্তু সমাধান হবে। আমরা তথ্যমন্ত্রী সংস্কৃতির মধ্যে দুজনের সাথে আমরা বসছি, খুব দ্রুত বসে আমরা সার্ভারের যে বিষয়টা, টিকিটিংয়ের যে বিষয়, দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। যেহেতু চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করা হয়েছে 2012 সালেই, সো এটার একটা ভালো একটা ফান্ড আছে। আলোচনায় উঠে এসেছে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর অর্জনও, দর্শক উপস্থিতি বৃদ্ধি, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনের শেয়ারের চাপ এবং নতুন নির্মাতাদের গল্প বলার ধরনের পরিবর্তন। সব মিলিয়ে সিনেমা এখন ইতিবাচক হাওয়া। আমাদের স্বপ্ন ওইটাই ছিল, আমি জানি না আমরা কতটুকু সাকসেসফুল, বাট আমাদের স্বপ্ন ওইটাই ছিল যে আমরা একটা সিনেমা বানাবো হুইচ ইজ গুড সিনেমা, যেটার মধ্যে আর্টও থাকবে, কমার্সও থাকবে। এই যে ইয়াং জেনারেশন, তারা বাংলা সিনেমার প্রতি আগ্রহ হয়েছে, সেটা কি ফিল্ম মেকারদের অনেক আমরা সমালোচনা করতেছি, কিন্তু সেটা কি সমস্ত ফিল্ম মেকারদের এক ধরনের আমি বলবো সফলতা না? যে এই যে ভালো অনেক ধরনের সিনেমা আমরা এখন আর্টকে তকমা দিচ্ছি, কমার্শিয়াল বলছি। তো দর্শকে কানেক্ট করার বিষয়টা এখন যেভাবে দেখা হয়, যে অনেক বেশি বিজনেসের জায়গায় আসলে দেখা হইতেছে জিনিসটাকে, কিন্তু শিল্প তো আসলে শিল্প, পরবর্তীতে যে বিজনেসের রূপান্তর হয়েছে। গরির মতন সাদা মুখতার। তবে চ্যালেঞ্জও কম নয়, প্রেক্ষাগৃহ সংকট, বিপণনে অসম প্রতিযোগিতা, পাইরেসি এবং বাজেট স্বল্পতা সবকিছুই প্রভাব ফেলছে চলচ্চিত্র শিল্পে। কেন ঈদের আগের দিন ইন্ডিয়াতে গিয়ে আমাদের মেকিং করে ছবি বাংলাদেশে আনতে হবে? আপনাদের সেই কথাগুলি বাংলাদেশ সরকারকে জানাতে হবে। এই সমস্যাগুলো বাংলাদেশে কিভাবে সমাধান করা যায়। হয়তোবা এই যে আজকে উজ্জ্বল ভাইরা, যারা রসু ভাই যারা রয়েছেন, আপনি ভাই আমাদের যারা রয়েছেন, তারা এই একটা দিক নির্দেশনা তৈরি করেন, মন্ত্রীর সাথে আপনারা বসেন যে আমরা এত কোটি টাকার ছবি ঈদে নিয়ে আসছিলাম, কিন্তু আমরা টেকনিক্যাল সেলের অভাবে, কাজের অভাবে বাইরে গিয়ে আমাদের করতে হয়েছে, এগুলো আমাদের দেশে করতে হলে এইগুলি দরকার। ঈদের 8তম দিন আমি দেখলাম না সমিতিগুলোর জায়গা থেকে 8 জন 10 জন 15 জন মিলে এসে কোনো একটা রকস্টার দেখুক, কোনো একটা মানে রোহিত দেখুক, কোনো একটা দেখুক, বনলতা সেন দেখুক, আমি দেখি নাই। এটা তাদের কাজ, এটাই সিনেমা ইন্ডাস্ট্রির জায়গা থেকে তারা এই জায়গাগুলোতে করে। তাদের দেখতে হবে, তাদের না দেখুক, পছন্দ না হোক, এসে দাঁড়াতে হবে। ঈদের পর্দায় শুধু গল্প নয়, উঠে আসে পুরো চলচ্চিত্র শিল্পের চিত্র। সাফল্য আর সংকটের মাঝে দাঁড়িয়ে প্রয়োজন স্পষ্ট পরিকল্পনা, যাতে বাংলাদেশের চলচ্চিত্র শুধু উৎসবেই নয়, সারা বছরই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপের মঞ্চে এবারে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিল্পীর নতুন ইতিহাস। ফিফা বিশ্বকাপ 2026-এর
অফিসিয়াল সাউন্ড ট্র্যাকে জায়গা করে নিয়েছেন সঙ্গীত শিল্পী সঞ্জয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। সঞ্জয় জানান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে নানা সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা থেকেই শুরু তার সঙ্গীত যাত্রা। দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের গান পৌঁছে দেওয়া। সেই স্বপ্নই এখন বাস্তব। সিরসের শিরোনামের গানটির মাধ্যমে তিনি যুক্ত হয়েছেন ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল অ্যালবামে। এই গানে তার সঙ্গে রয়েছেন নোরা ফাতেহি ও ওয়েস ড্রিম। একই অ্যালবামে স্থান পেয়েছে দ্য রোলিং স্টোনস, শাকিরা, ভ্যাড ইয়াঙ্কি, বার্না বয় ও রেমারের মতো বিশ্ব সঙ্গীতের তারকাদের গানও। সঞ্জয়ের ভাষায়, এই অর্জন শুধু তার নয়, বড় স্বপ্ন দেখা প্রতিটি তরুণের জন্য অনুপ্রেরণার গল্প। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন দ্বার খুলছে বাংলাদেশের সিনেমার। ভিয়েতনামের মর্যাদাপূর্ণ দ্য নাং এশিয়ান চলচ্চিত্র উৎসবের টানাফ ট্যালেন্টস ও প্রজেক্ট মার্কেটে জায়গা করে নিয়েছে দুটি বাংলাদেশি চলচ্চিত্র। আসছে 28 জুন থেকে 4 জুলাই পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চলচ্চিত্র উৎসব, যেখানে নির্বাচিত হয়েছে রাজীব রাফির পরিচালনায় লোকগল্প নির্ভর সিনেমা অলৌকিক রাজহংস এবং আন্তর্জাতিক যৌথ প্রযোজনার ছবি বিফোর দ্য আর্থ কোলন্স, যেটি পরিচালনা করেছেন নরিকো উচ্চা। নির্মাতাদের মতে, এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য নতুন তহবিল, সহযোগিতা ও বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির বড় সুযোগ তৈরি করবে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ট্রিবিউট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেস। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বায়োপিক মাইকেল ঘিরে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা তৈরি হওয়ার মধ্যে এই আয়োজনের খবর সঙ্গীত প্রেমীদের মাঝে তৈরি করেছে বাড়তি উচ্ছ্বাস। বলিউডের বর্ষিয়ান প্রযোজক ও সাবেক সেন্সর বোর্ড চেয়ারম্যান পাহলাজ নিহালি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মুম্বাইয়ের নিজ বাসভবনে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, আগামী 5 জুলাই মুম্বাইয়ে প্রেমিকা গরিকে ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি করে বিয়ে করবেন এই তারকা। দীর্ঘ বিরতির পর নেটফ্লিক্স সিরিজ নক অফ দিয়ে পর্দায় ফিরছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কিম সু হিয়ন। বিতর্ক ও আইনি জটিলতার কারণে স্থগিত থাকা সিরিজটি 2026 সালের প্রথমার্ধে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন অভিনেতার আইনজীবী। এই সপ্তাহে বলিউডের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে 2 হাই ভোল্টেজ সিনেমা, যেখানে একদিকে ত্রিকোণ প্রেমের গল্প জওয়ানি তো ইশক হোনা হে নিয়ে হাজির হবেন বরুণ ধাওয়ান, তো অন্যদিকে ক্রাইম থ্রিলার গল্প ওয়ান্ডার সিনেমায় আছেন ববি দেওল। ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর সম্পর্কের জটিল সমীকরণকে হাসি মোড়কে আবারও বড় পর্দায় ফিরিয়ে আনছেন বলিউডের কমেডির জাদুকর ডেভিড ধাওয়ান, যে ছবির নাম হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়। ট্রেলারের শুরুতেই দেখা যায় আদালতে দাঁড়িয়ে বরুণ ধাওয়ানের চরিত্র নিজের জীবনের এক অদ্ভুত দাবি জানাচ্ছেন যে তিনি বাবা হতে চান। আর সেখান থেকেই শুরু হয় গল্পের মোড় ঘোরা। লন্ডন গিয়ে পরিচয় হয় পূজা হেগড়ের চরিত্রের সঙ্গে। এক প্রশ্ন, তুমি কি সত্যি সিঙ্গেল? আর সেই উত্তর থেকেই জন্ম নেয় নতুন প্রেমের গল্প। ঠিক তখনই হঠাৎ আবির্ভাব মৃণাল ঠাকুরের, যিনি দাবি করেন তিনি অন্তঃসত্ত্বা। চমক আরও বাড়ে যখন পূজার চরিত্র একই দাবি করে বসেন। শুক্রবার মুক্তি অপেক্ষায় থাকা আরেকটি সিনেমা হলো বান্দার। অনুরাগ কাশ্যপ পরিচালিত যে বহুভাষিক ক্রাইম থ্রিলার ছবিটি নির্মিত হয়েছে বাস্তব ঘটনার অনুপ্রেরণায়। গল্পের কেন্দ্রে সামির মেহরা, এক সময়ের জনপ্রিয় টেলিভিশন তারকা, যার খ্যাতির জৌলস ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। বয়স, সময় আর বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মেলাতে না পারা এই মানুষটি যেন নিজেই নিজের তৈরি খাঁচায় বন্দী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 6 সিনেমা, যে ছবিগুলোর গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম কিংবা কমেডি, তো অন্যদিকে আছে অ্যাডভেঞ্চার বা হরর থ্রিলারের আমেজ। হলিউডের নতুন অ্যাকশন অ্যাডভেঞ্চার মাস্টার্স অব ইউনিভার্স অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাচ্ছে দর্শক। যে ছবিটি
পরিচালনা করেছেন ট্রাভিস নাইট। একই দিন মুক্তি পাচ্ছে মাইকেল টিডেস পরিচালিত হরর কমেডি ঘরানার স্ক্যারি মুভি। সাথে মুক্তি পাবে কমেডি ঘরানার আরেক ছবি পাওয়ার বার্ড, যেটি পরিচালনা করেছেন নির্মাতা জন কার্নি। দুই কমেডি ছবির বিপরীতে শুক্রবার হলিউডের পর্দায় আসছে নির্মাতা জোনাথন জাকিরের হরর থ্রিলার চ্যাম। মুক্তির তালিকায় আরও আছে সায়েন্স ফিকশন ঘরানার মুভি সিগন্যাল 1। এই ছবিটি পরিচালনা করেছেন জোনাথন সবেল এবং মুক্তির তালিকায় আছে নির্মাতা ভাদিম পার্লম্যানের থ্রিলার মুভি দ্য প্যাসেঞ্জার। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সময়টা খুব গরমের। কফি প্রেমীদের জন্য এক কাপ গরম কফির বদলে বরফ ঠান্ডা কফি বেছে নেওয়াটাই স্বাভাবিক বলে মনে হতে পারে। কিন্তু তাপ প্রবাহের সময় কি কোল্ড কফি সত্যিই শরীরের জন্য ভালো? গরমে আসলে কোন ধরনের কফি পান করা উচিত জানাবো তারই আদ্যোপান্ত। গরম এবং ঠান্ডা উভয় কফিতেই দুধ এবং কফি থাকে, তাই এদের মৌলিক পুষ্টিগুণ একই। অল্প পরিমাণে কফি শক্তি যোগাতে এবং মনোযোগ বাড়াতে বেশ সাহায্য করে। তবে কারো কারো ক্ষেত্রে ঠান্ডা পানীয় পেট ফাঁপা বা হজমের অস্বস্তির কারণ হতে পারে, বিশেষ করে যদি তার সংবেদনশীল হজম শক্তি বা ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। এমন পরিস্থিতিতে গরম পানীয় পেটের জন্য হালকা এবং সহজপাচ্য মনে হতে পারে। গরম পানীয় হজম প্রক্রিয়াকে উদ্দীপ্ত করতে সাহায্য করে এবং অনেকের জন্য আরামদায়ক। গ্রীষ্মকালে কফি পানের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এর ফলে পানি শূন্যতা তৈরি হয়। অর্থাৎ অতিরিক্ত কফি পান করলে, বিশেষ করে খুব গরম আবহাওয়ায়, শরীর থেকে তরল বেরিয়ে যায় এবং ডিহাইড্রেশন হতে পারে। এ কারণে গ্রীষ্মকালে দিনে 1 থেকে 2 বারের বেশি কফি পান না করাই ভালো। তাপ প্রবাহের সময় শরীরকে আর্দ্র রাখাটাই অগ্রাধিকার হওয়া উচিত। সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে থাকুন। শরীরকে আর্দ্র রাখতে লেবুর শরবত, ডাবের পানি বা ইলেকট্রোলাইট ও খনিজ সমৃদ্ধ পানীয় পান করতে পারেন। যদিও ঠান্ডা কফি তাৎক্ষণিকভাবে বেশি সতেজ অনুভূতি দিতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট পরিস্থিতিতে গরম পানীয় শরীরকে ঠান্ডা করতে সাহায্য করতে পারে। গরম পানীয় ঘাম তৈরি করে, যা বাষ্পীভবনের মাধ্যমে শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। তবে এই প্রভাব শুষ্ক আবহাওয়ায় বেশি কার্যকর, যেখানে ঘাম সঠিকভাবে বাষ্পীভূত হয়। যদি কোল্ড কফি খেলে হালকা এবং সতেজ অনুভূত হয়, তবে আপনি পরিমিত পরিমাণে এটি উপভোগ করতে পারেন। কিন্তু যদি গরম পানীয়তে আপনার হজম ভালো হয়, তবে শুধুমাত্র তাপমাত্রা বাড়ছে বলে জোর করে তা পরিবর্তন করার কোনো কারণ নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কোরবানির পরে এই সময়টায় টানা খাওয়া হয় গরুর গোশত। তবে একটা না, এভাবে রেড মিট খাওয়ায় ত্রিশোর্ধ্ব ব্যক্তিদের থাকতে হবে সচেতন। সপ্তাহে কেবল একদিন টাটকা চর্বি ছাড়া লাল মাংস খেতে পারেন 40-এর বেশি বয়সীরা। 24 থেকে 30 বছরের মধ্যে সুস্থ সক্রিয় জীবনযাপন করলে পরিমিত লাল মাংস তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। এই বয়সে শরীরের বিপাক ক্রিয়াও তুলনামূলক দ্রুত থাকে, ফলে অতিরিক্ত চর্বি সহজে জমে না। লাল মাংসের মূল সমস্যা হলো এর অতিরিক্ত সম্পৃক্ত চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট। এই সম্পৃক্ত চর্বি বেশি গ্রহণ করলে একটা বয়সের পর রক্তে খারাপ চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে। তখন হৃদরোগ ও মস্তিষ্কে স্ট্রোকের মতো ঝুঁকি বাড়ে। লিভার বা যকৃতে চর্বি জমে বাড়তে পারে ফ্যাটি লিভারের ঝুঁকিও। গ্রীষ্মের দাবদাহে ক্লান্তি দূর করতে জাতীয় ফল কাঁঠালের জুড়ি মেলা ভার। প্রাকৃতিক শর্করা, ভিটামিন এ ও সি সমৃদ্ধ এই ফলটি যেমন দ্রুতই শক্তি যোগায়, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও অনন্য। কাঁঠালের আঁশ হজম প্রক্রিয়ায় সচলতা বজায় রাখে এবং এতে থাকা পটাশিয়াম হৃৎপিণ্ড ভালো রাখে। এমনকি এর বীজও প্রোটিন ও আয়রনের দারুণ উৎস। তবে অমৃত স্বাদের এই ফলটি অতিরিক্ত খেলে বদহজম বা পেট ফাঁপার মতো অস্বস্তি হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস ও কিডনি রোগীদের উচ্চ পটাশিয়াম ও শর্করার কারণে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। সুস্থ থাকতে খালি পেটে বা রাতে নয়, দুপুর কিংবা বিকেলের সময়টা হতে পারে পাকা ও সতেজ কাঁঠাল উপভোগের সঠিক সময়। তাই শুধুই পুষ্টির দিকে নজর রাখতে হবে কাঁঠাল খাওয়ার সঠিক নিয়ম এবং হতে হবে সচেতন। হোক ফুটবল মাঠে তার দুর্দান্ত পারফরমেন্স কিংবা তার ফিটনেস, বয়স 40 পেরোলেও রোনালদোর ফিটনেস এখনও যে হার মানবে যে কারো কাছে। কিভাবে রোনালদো তার এই ফিটনেস ধরে রেখেছেন দর্শক, আজ চলুন জেনে আসি তার আদ্যোপান্ত।
খুব দামি কোনো খাবার নয়, নয় বিশেষ কোনো পদ, বরং রোজকার সহজপাচ্য খাবারেই লুকিয়ে আছে রোনালদোর ডায়েটের আসল রহস্য। রোনালদোর ডায়েট চার্টে থাকে প্রচুর প্রোটিন, সামান্য কার্বোহাইড্রেট। প্রতিদিন তার প্লেটে থাকে অ্যাভোকাডো, টাটকা শাকসবজি আর ফলমূল। প্রোটিনের জন্য থাকে মাছ, মুরগির মাংস আর ডিম। এছাড়া কলিজা তার ভীষণ প্রিয়। ওজন ঠিক রাখতে মেপে খান না রোনালদো, বরং দিনে ঠিক কতটা পরিশ্রম করতে হবে তা মাথায় রেখে কি খাবেন তা ঠিক করেন। যেদিন অনুশীলন থাকে সেদিন একটু বেশি খান, ম্যাচের দিন শরীর হালকা রাখতে একটু কম, আর ছুটির দিনে একেবারেই কম। তার খাবারের মূল শর্ত একটাই, খাবার হতে হবে টাটকা আর যতটুকু দরকার ঠিক ততটুকুই। 2020 সালে ইউরোয় সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে পানি খাওয়ার কথা বলেছিলেন রোনালদো। সেই ঘটনার সাড়া ফেলেছিল পুরো বিশ্বে। ব্যক্তি জীবনও রোনালদো সেই কথা মেনে চলেন অক্ষরে অক্ষরে। তার কাছে চিনি মানেই বিষ। তিনি কেবল মিষ্টি জাতীয় খাবারই বর্জন করেন না, এমনকি কফিতেও চিনি নেন না। প্রক্রিয়াজাত যে কোনো খাবার অর্থাৎ ফাস্টফুডও নেই তার খাবারের তালিকায়। অনেক খেলোয়াড়ই ভিডিও গেম কিংবা অযথা সময় কাটিয়ে রাত জাগেন। সেই জায়গায় রোনালদো বরাবরই নিয়ম মেনে চলেন। ঘুমানোর 1.5 ঘন্টা আগে রাতের খাবার সেরে নেন। সঠিক সময়ে ঘুমোতে যাওয়া আর শরীরকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে তার কোনো ছাড় নেই। আর তাই 41 বছর বয়সেও এমনটাই ফিট তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সবচেয়ে সুন্দর লিচুই যে বেশি মিষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই। অনেক লিচু অপরিপক্ক অবস্থায় তুলে স্প্রে রং করে বিক্রি করা হয়। তাহলে কিভাবে চিনবেন আসল মিষ্টি স্বাদের লিচু? আর কোন জেলার লিচু কিনলে টাকা হবে উসুল? চলুন জেনে আসি তার কয়েকটা উপায়। লিচুর মৌসুম মানেই ফলপ্রেমীদের উৎসব, কিন্তু বাজারে গিয়ে শুধু টুকটুকে লাল রং দেখে লিচু কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনাও কম নয়। ধোঁকাবাজ ব্যবসায়ীরা অপরিপক্ক লিচু আগেভাগেই বাজারে নিয়ে আসে। অনেক সময় রং আকর্ষণীয় করতে স্প্রেও ব্যবহার করা হয়, যার ফলে দেখতে সুন্দর হলেও লিচুর স্বাদ হয় পাংশে কিংবা টক। মিষ্টি লিচু চিনতে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়। লিচুর খোসার গায়ে দানাগুলো থাকবে স্পষ্ট। পাকা লিচুর রং হবে স্বাভাবিক লালচে বাদামি। অস্বাভাবিক উজ্জ্বল অথবা একদম টকটকে লাল লিচু হলে সেখানে গড়বড় আছেই। লিচুর ডাটা যদি সবুজ ও সতেজ থাকে তাহলে টাটকা হওয়ার সম্ভাবনা বেশি। দেশে সবচেয়ে জনপ্রিয় ও মিষ্টি জাতের মধ্যে আছে বোম্বাই, চায়না 3 এবং মাদ্রাজি লিচু। এছাড়াও দিনাজপুরের বোম্বাই জাতের লিচু স্বাদ, সুগন্ধ ও রসালতার জন্য সুপরিচিত। রাজশাহীর নাটোর এবং ঈশ্বরদীর লিচুরও বেশ কদর রয়েছে। তাই কেনার আগে জিজ্ঞেস করে নিন কোন জেলার লিচু। সবসময় গাঢ় রঙের লিচু কিনবেন এবং এর সাইজ যেন 1 ইঞ্চি পরিমাণ হয়, এমন লিচু পরিপক্ক হয়। নষ্ট বা পচা লিচুর ক্ষেত্রে খেয়াল রাখবেন খোসা বাদামি অথবা দাগযুক্ত আছে কিনা। সবুজ রং সাথে ফাটল ধরা অথবা পচা গন্ধযুক্ত লিচু ভুলেও কিনবেন না। পাকা লিচু থেকে মিষ্টি সুগন্ধ আসবে, নাকের কাছে ধরলেই টের পাবেন। যদি কেমিক্যাল দেয়া থাকে তাহলে কোনো রকম গন্ধই আসবে না। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজান স্টাইল 24 এর আয়োজনে বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।